নমস্কার বন্ধুরা, আবার এলাম আপনাদের সাথে গল্প করতে। আজকে আমাদের বিষয় যে 2024 সালে আমরা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে লাভ পেতে পারি। কোন কোন মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ড ভালো, সম্ভাবনা ভালো, আজকে আমরা সেটা আলোচনা করব। তার আগে কিছুটা গৌরচন্দিকা করা যাক। এই যে এতগুলো ভিডিও করলাম তার সারাংশ, মূল কথাটা আরেকবার রিক্যাপাচুলেট করা যাক, অর্থাৎ স্মৃতি রোমন্থন করা যাক। মিউচুয়াল ফান্ড কি? প্রথম, হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড, হাউ ডাজ ইট ওয়ার্ক, মিউচুয়াল ফান্ড কি, কীভাবে কাজ করে, এগুলো সবই আলোচনা করেছি। তবু আরেকবার আপনাদের স্মৃতিকে সতেজ করবার জন্যে বলছি। মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার মার্কেটে অপেক্ষাকৃত কম ঝুঁকি সম্পন্ন একটা ব্যবস্থা। সেটা কি? সেটা কিছু কোম্পানি তারা শেয়ার কিনবে বলে তৈরি থাকে। তারা জনসাধারণের কাছ থেকে টাকা সংগ্রহ করে একটা বিশাল স্তূপাকার টাকা তৈরি করে, পুল আপ মানি, পাইল করে টাকা। সবাই 200, 100 যার যেমন ক্ষমতা সে দিয়ে তারা কোটি কোটি টাকার একটা ফান্ড তৈরি করলো। সেই ফান্ড দিয়ে সে এবার শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের শেয়ার কেনা বেচা করবে, করে তার যা লাভ হবে তার থেকে আপনাকে লাভের অংশ হিসেবে আপনি যত টাকা দিয়েছেন সেই হিসেবে আপনাকে তারা দেবে। তাকে বলে ইউনিট, এবং এই যে ইউনিটের দাম তাকে বলে ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু। আর এই কোম্পানিগুলোকে বলে এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট মানে এই যে আপনারা টাকা দিচ্ছেন যে অ্যাসেট, সেইটা ম্যানেজ করছেও, আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু 1000 টাকা কি 500 টাকা কি 10,000 টাকা কি 50,000 টাকা দিয়ে দিন, তারা আপনার হয়ে, তারা বিশেষজ্ঞ, তারা আপনার হয়ে কেনা বেচা করবে। আর আপনার যা টাকা তা দিয়ে তো আপনি শেয়ার মার্কেটে অনেক শেয়ার, নানা রকম শেয়ার, নানা সেক্টরে শেয়ার কিনতে পারবেন না, আপনার পুঁজি তো সীমিত। ঠিক আছে, এই জন্যে এই কোম্পানিগুলো তৈরি হয়েছে, এরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবং এই আপনাদের যে টাকা নিয়ে হয়তো 100 কোটি টাকা হলো কি 1000 কোটি টাকা হলো, এইটাকে বলা হয় AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অর্থাৎ এই যে অ্যাসেটটা, আপনাদের অ্যাসেটটা সে সংগ্রহ করলো, সেটা ম্যানেজ করবে তাদের একজন ফান্ড ম্যানেজার থাকবে। সে বিনিয়োগ বিশেষজ্ঞ, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকে তার বিনিয়োগের, সে তার বুদ্ধিমত্তা দিয়ে এটা পরিচালনা করবে, করে তার যা লাভ হবে সেটা আপনি পাবেন। এই আপনার যে অংশটা সেটাকে ছোট ছোট টুকরো টুকরো করে দেওয়া হয়, তাকে বলা হয় ইউনিট। আপনি 100 টাকায় হয়তো 10টা ইউনিট কিনলেন, কি 100 টাকায় একটা ইউনিট কিনলেন, এবং এই একটা ইউনিটে তার হয়তো 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ ইউনিটের যত লাভ হলো আপনি একটা ইউনিটকে তার 1 ভাগ পাবেন, 1 লক্ষের 1 ভাগ আপনি লাভ পাবেন। আশা করা যায় এই ইউনিটের দাম বাড়বে, কমবে না এই গ্যারান্টি কিন্তু দিচ্ছি না, এটাও ঝুঁকি সম্পন্ন, সাবজেক্ট টু মার্কেট রিস্ক। যারা অল্প ঝুঁকি নিতে চান তাদের জন্য হচ্ছে এই মিউচুয়াল ফান্ড। তাহলে এএমসি, AUM আমরা আলোচনা করলাম, ইউনিট আলোচনা করলাম, ন্যাব আলোচনা করলাম। এর প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার দরকার নেই। শেয়ার মার্কেটে লেনদেন করার জন্য যেমন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেই হবে, এখানে ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আপনি যেমন ব্যাংকের সার্টিফিকেট পান সেরকমই ফিজিক্যাল সার্টিফিকেট পাবেন না, কাগজে প্রিন্টেড কিছু পেতে পারেন, বেশিরভাগটাই অনলাইনে থাকবে।
এর জন্য প্রচুর ব্রোকার আছে, ব্রোকার হাউস আছে, এএমসি আছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি যাদের এএমসি বলছি তারা আছে। অনলাইনেও আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, অথবা তাদের যে কোনো এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা এখানে প্রথমেই বলা উচিত ছিল, আবারও বলি। আপনারা বলবেন, আচ্ছা সুজয় দা, আপনি এই সব কথা বলে আমাদের লাভ কী? আপনি কি আমাদের মিলিয়নার বিলিয়নার কোটিপতি করে দেবেন? আমরা কি আদানি, আম্বানি, এলেন মার্কস, ওয়ারেন বাফেটের মতো ধনী হয়ে যাব? না, সেই জন্য আমি এসব ভিডিও আনিনি। আমি আপনাদের যাতে মাসের শেষে আর শেষের 4 দিন কি করে সংসার চলবে, আগামী দিন মেয়ের বিয়ে কেমন করে দেব, ছেলের হায়ার এডুকেশন কি করে হবে, একটা বাড়ি কি করে কিনব, একটা 2 হুইলার কীভাবে কিনব, বা আমার রিটায়ারমেন্ট জীবনে কি করে আমার সংসার চালাবো এই ইনফ্লেশনের যুগে, সেই সমাধান দেবার জন্যে যে আপনি যাতে একটা ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা পান। আপনাকে আমি বিলিয়নার মিলিয়নার কোটিপতি করতে আসিনি। আমি এর আগেও বলেছি, আমি 4 শ্রেণী মানুষকে বেছে নিয়েছি, অর্থাৎ যাদের মাসিক আয় 20,000 টাকার ভিতর, যাদের 20,000 থেকে 50,000 টাকার ভিতর, 2, 3 যাদের 50,000 থেকে 1 লাখ টাকার ভিতর মাসিক আয়, যাদের মাসিক আয় 1 লাখ টাকার উপরে। এই 4 শ্রেণীর জন্যই আমার সমাধান। অর্থাৎ যাদের এখানে আয় বলতে আমি বলছি পারিবারিক আয়, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের মিলে আয়। অর্থাৎ 20,000 টাকার নিচে কাদের আয়? অটোওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, আমার বাড়ি যিনি গৃহ সহায়িকা থালা বাসন মাজেন তার কথা, এদের স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা আয় হয়। এবং এই আয়টা মাসিক আয় হতে হবে, এবং এটা নিট আয়ের কথা বলছি। যে স্তরেরই হোক, কোনো ট্যাক্সের ব্যাপার থাকলে ট্যাক্স বাদ দিয়ে, এবং কোনো ইএমআই যদি আপনার থাকে, তার কারণ সেটা তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসের 1 থেকে 5 তারিখের ভিতর কি 10 তারিখের ভিতর আপনার থেকেই কেটে নেবে, অর্থাৎ সে টাকা তো আপনি ভোগ করতে পারছেন না। তাহলে আমরা মাসিক আয় বলতে বলছি নিট টেক হোম, আমি বাড়িতে যে নগদ টাকাটা নিয়ে আসতে পারবো আমার সংসার খরচের জন্য, সেই টাকাটার ভিতর আমাকে প্ল্যানিং করতে হবে। সেই অনুযায়ী আমরা এই 4 ভাগ করেছি, 20,000 পর্যন্ত, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, 1 লাখের উপরে। কেউ মিলিয়নার বিলিয়নার করতে আসেনি কাউকে। এবার প্রশ্ন যে এই মিউচুয়াল ফান্ডে ঝুঁকি আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের জানতে হবে একটা সূত্র, যেটাকে আমি রিভাইজ করে এখন বলছি DRDR। ডি মানে আপনি যেখানেই এই সমস্ত শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন, টাকাটা ডাইভার্সিফাই করতে হবে। অর্থাৎ বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড যারা বিভিন্ন ধরনের শেয়ার কেনে, তাদের সেই জাতীয় বিভিন্ন ফান্ডে আমার টাকাটা রাখতে হবে। আমি 1,000 টাকাও যদি জমা করি মাসে, তাহলে আমি 500 টাকা একটা ফান্ডে দেব, 500 টাকা আর একটা ফান্ডে দেব। একটা ফান্ড হয়তো কম ঝুঁকি সম্পন্ন, একটা ফান্ড হয়তো একটু বেশি ঝুঁকি সম্পন্ন। তার কারণ এর আগে আপনাদের বলেছি আর অর্থাৎ রিটার্ন এবং রিস্ক, এরা সমযাত্রী। রিস্ক যদি বাড়ে, রিটার্নও বাড়তে পারে, আবার লসও বাড়তে পারে। রিস্ক যদি কমে, রিটার্নও কমবে। রিস্ক কমলো রিটার্ন বাড়বে, এটা কখনো হবে না। রিস্ক কমলে রিটার্নও কমবে। ব্যাংকে যেমন সাধারণতভাবে কোনো রিস্ক নেই, তাই ব্যাংকে 6% 7% আমার
গ্যারান্টেড রিটার্ন, কিন্তু এখানে কোনো গ্যারান্টেড রিটার্ন বলে কিছু নেই। তাহলে ডিতে ডাইভার্সিফিকেশান করতে হবে, সে শেয়ার মার্কেটে করি, মিউচুয়াল ফান্ডে করি, যেখানেই করি, এবং আমার সমস্ত বিনিয়োগ শুধু শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড না, আমার যত সঞ্চয় হবে তার কিছু ব্যাংকে থাকবে, কিছু গোল্ডে থাকবে, কিছু পিপিএফে থাকবে, প্রভিডেন্ট ফান্ডে থাকবে, কিছু মিউচুয়াল ফান্ডে থাকবে, কিছু শেয়ার মার্কেটে থাকবে, কিছু পয়সা বেশি জমলে কিছু ল্যান্ড প্রপার্টিতে থাকবে। অর্থাৎ আমার ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই করতে হবে, তাহলে ঝুঁকিটা অনেক কমে যাবে। ডিতে ডাইভার্সিফিকেশন, আরে রিস্কটা হচ্ছে এই জাতীয় মার্কেটে, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে রিস্ক একটা খুব বড় ফ্যাক্টর। সেটাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি রিস্ক নিচ্ছি, আমি ব্যাংকের ডিপোজিটের মতো নিরাপদ নই। অতএব আমাকে একটু বিবেচনা করে টাকা খাটাতে হবে। পাগলের মতো লোকে বলল, সুজয়বাবু বলল, ঝাঁপিয়ে বললাম আমার যত ডিপোজিট আছে সব ব্যাংক থেকে তুলে নিয়ে মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে খাটিয়ে দিলাম। আমি এ কথা বলছি না, করবেন না একেবারে। তাহলে রিস্ক ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। ডিতে আরেকটা ডি মানে ডিউরেশন, টাইম ফ্যাক্টর। যত টাইম বাড়বে রিস্কটা সাধারণতভাবে ততটা কমবে। উল্টোটা, টাইম বাড়বে রিস্ক কমবে, টাইম ছোট রিস্ক বেশি। তাহলে আমি যদি 10 থেকে 15 বছরের জন্য মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে রাখি তাহলে রিস্কটা অনেকটা কমে যাবে। তার কারণ ওঠা পড়া করতে করতে সে একটা অ্যাভারেজ জায়গায় যেখানে যাবে সেখানে কিন্তু আমার রিটার্নটা খুব খারাপ হবে না। তার কারণ অর্থনীতি তো চিরকাল কোনো দেশের অর্থনীতি স্ট্যাগনেন্ট হয়ে যায় না, দাঁড়িয়ে যায় না। হয়তো 2 বছর 1 বছরের জন্য বিধ্বস্ত হতে পারে, যুদ্ধ দাঙ্গা ন্যাচারাল ক্যালামিটি যেন হতেই পারে, একবারে তছনছ হয়ে গেল, সমস্ত শেয়ার ধস নেমে গেল, মার্কেটে খদ্দের নেই, এমন হতে পারে। কিন্তু আবার সেটা জেগে উঠবে, দেশ তো দাঁড়িয়ে থাকবে না। অতএব লং পিরিয়ডের জন্য 10 বছর 7 বছর 15 বছর 20 বছরের জন্য আমরা বলছি যে করলে আপনি রিটার্ন পাবেন, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। তাহলে ডাইভার্সিফিকেশান হলো, রিস্ক হলো, টাইম হলো মানে ডিউরেশন হলো, আর হচ্ছে রেট রিটার্ন। সেটা তো বললামই, রিস্ক যেমন রিটার্ন তেমন। রিস্ক বেশি হলে রিটার্ন বেশি হওয়ার সম্ভাবনা, রিস্ক কম হলে রিটার্ন কম হওয়ার সম্ভাবনা। আবার রিটার্নের সাথে টাইমের একটা সম্পর্ক আছে, এই ডেরিভেটিভ। টাইম বেশি হলে রিটার্ন বেশি হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা মোটামুটিভাবে বেশিরভাগটাই কভার করলাম। আর মিউচুয়াল ফান্ডে দুভাবে ইনভেস্টমেন্ট করা যায়। একটা হচ্ছে আমি মাসে মাসে রেগুলার 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা বিভিন্ন ফান্ডে লাগালাম। আর একটা হচ্ছে আমি হঠাৎ 50,000 টাকা পেলাম, লামসাম ওয়ান টাইম, সেটা মিউচুয়াল ফান্ডে লাগালাম। এখন এখানে নানা মত আছে। আপনি নর্মাল মার্কেটে যদি থোকে টাকা লাগান তাহলে কি হবে, মার্কেট যদি হাই থাকে তাহলে একসাথে আপনি 50,000 টাকা কি 1 লাখ টাকা লাগালেন, এবার মার্কেট পড়ে গেল, তাহলে 50,000 টাকা ভ্যালু অনেক কমে যাবে। কিন্তু সেখানে যদি আপনি 500,000 টাকা করে লাগান, পড়লে আর সে কত পড়বে, তার পরিমাণটা কম। তার কারণ আপনি আবার যখন মার্কেট বাড়ছে তখন আপনি মাসে মাসে ইনস্টলমেন্ট দিচ্ছেন, তাহলে সেটাই আপনি বেশি টাকা পাচ্ছেন। এই জন্যে বলা হচ্ছে যে সিপে লাগালে, প্রতি মাসে মাসে লাগালে রিস্কটা অনেকটা এলিমিনেট করা যায়। কিন্তু ওয়ান টাইম
ওয়ান টাইম তখনই করা যেতে পারে যখন মার্কেট ভীষণভাবে ক্র্যাশ করেছে, ভীষণভাবে ফল করেছে, তখন যদি আপনার হাতে টাকা থাকে তখন আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে আমি কাউকে উৎসাহিত করব না। ধরুন হঠাৎ মার্কেট 5,000 পয়েন্ট পড়ে গেল, সেই মুহূর্তে যদি আপনার হাতে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা থাকে, ভালো ভালো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু এছাড়া নর্মাল মার্কেট অবস্থা একটু বাড়ছে, একটু এই যেমন এখন 72, সেন্সেক্স কখনো 72, কখনো 73, কখনো 71, আবার 72, আবার 73, এই রকম একটা জায়গায় রয়েছে। এখন এটা যদি হঠাৎ 65 বা 60 এসে যায়, তখন আপনি ওয়ান টাইম করলে লাভ পাবেন। এই হচ্ছে ওয়ান টাইম আর সিপের তফাৎ। তা আশা করি পুরনো বিষয়গুলো একবার ঝালিয়ে নিতে পারলাম। এবার আমরা দেখে নিই যে মিউচুয়াল ফান্ড কত রকম। মিউচুয়াল ফান্ড সাধারণত লার্জ ক্যাপ, অর্থাৎ যে সমস্ত শেয়ারের ভ্যালু 20,000 কোটি টাকা, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার উপরে, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, আইসিআইসিআই ব্যাঙ্ক, এল&টি, এই জাতীয়, ইনফোসিস, টিসিএস, এই জাতীয় শেয়ার যাদের 20,000 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন, তাদের শেয়ারের বাজার মূল্য 20,000 কোটি টাকার উপরে, তাদের আমরা বলছি লার্জ ক্যাপ। যে ফান্ড শুধুমাত্র লার্জ ক্যাপে ইনভেস্ট করছে বেশিরভাগ টাকা, তাদের আমরা বলছি লার্জ ক্যাপ ফান্ড। তারপর আসছে মিড ক্যাপ। মিড ক্যাপ কারা? 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার ভিতর যাদের মার্কেট ক্যাপ মানে ক্যাপিটালাইজেশনটাকে এরা সংক্ষেপে ক্যাপ বলে, তাদের আমরা মিড ক্যাপ বলছি। আর যে সমস্ত শেয়ারের মার্কেট ক্যাপ 5,000 টাকার নিচে, তাদের স্মল ক্যাপ বলছে। এরকম ফান্ড আছে প্রত্যেকটা এএমসি, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানির বিভিন্ন ধরনের ফান্ড থাকে। তার ভিতর এই হচ্ছে প্রধান 3টে ফান্ড। এছাড়া আছে মাল্টি ক্যাপ, যারা লার্জ ক্যাপেও ইনভেস্ট করছে, মিড ক্যাপেও করছে, স্মল ক্যাপেও করছে। আর একটা আছে ফ্লেক্সি ক্যাপ। তাদের ফান্ড ম্যানেজারদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, তারা যে কোনো ফান্ডে কম বেশি করতে পারে, কোনো রেস্ট্রিকশন তাদের নেই। এই ফান্ডগুলোকে আমরা বলছি অ্যাক্টিভ ফান্ড। এখানে যে ফান্ড ম্যানেজার থাকে তার সাফল্যের উপর আমার সাফল্য নির্ভর করছে। সে যদি ঘুমিয়ে থাকে, আমারও টাকা পয়সা ঘুমিয়ে যাবে। সে যদি সক্রিয় এবং সফল ইনভেস্টার না হয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে আমার ফান্ডের অবস্থা শোচনীয় হবে। এখানে ফান্ড ম্যানেজারের সাফল্যের উপর সব কিছু নির্ভর করছে। এই জন্য এগুলোকে বলা হয় অ্যাক্টিভ ফান্ড। তার কারণ ম্যানেজারকে অ্যাক্টিভ থাকতে হবে। আর একটা ফান্ডকে বলা হয় প্যাসিভ ফান্ড, সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এখানে ফান্ড ম্যানেজারের ভূমিকা নেই, সে হরিদাস পাল হলেও হবে। সে ধরুন নিফটি 50 ইন্ডেক্স, অর্থাৎ এনএসসি মার্কেটের যে প্রথম 50টা শেয়ার আছে, ভ্যালু অনুযায়ী, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যে প্রথম 50টা শেয়ার আছে, সে সেই অনুপাতে, কারোর হয়তো মার্কেটে তার ওয়েটেজ বলে একটা বিষয় থাকে, তো যে আমি একটা 100 নম্বর করব 50টা দিয়ে, তাহলে কাকে কত নম্বর দেব? 50টা দিয়ে 100 নম্বর করব। কেউ হয়তো পেল 5, কেউ 3, কেউ 2.5, কেউ 1.5, কেউ 7.5, হ্যাঁ, কেউ 0.5, এইরকম তার ওয়েটেজ।
সেই ওয়েটেজ অনুযায়ী যেমন শেয়ারগুলো রয়েছে 50টা, ঠিক সেই অনুপাতে, সেই ওয়েটেজ অনুপাতে এও শেয়ার কিনবে। এর কোনো বুদ্ধি টুদ্ধি লাগাতে হবে না। ওই পর এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, হ্যাঁ, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, পরপর ঠিক যার যতটা আছে, যতটা ভ্যালু, হয়তো এইচডিএফসি ব্যাঙ্কের ভ্যালু 10, তাহলে আর ইনফোসিসের হয়তো 5, তার মানে আমি যদি এইচডিএফসি দুটো কিনি, এইচডিএফসি দুটো কিনলে ইনফোসিস 4টে কিনতে হবে, ওই রেশিও অনুযায়ী, ওয়েটেজ অনুযায়ী। এই জন্য একে বলা হয় প্যাসিভ, যে এখানে কোনো বুদ্ধি টুদ্ধি, কখন কিনতে হবে, কখন বেচতে হবে, কোনটা কিনবো, কোনটা ছাড়বো, এই সিদ্ধান্ত নেবার কোনো জায়গা নেই। ইন্ডেক্স ফান্ড যেভাবে আছে ঠিক আমি সেভাবেই আমার বাস্কেটটাকে সাজিয়ে রাখবো, মানে কপি করা, নকল করা। তাহলে প্যাসিভ ফান্ড বুঝলেন। এই জন্য ইন্ডেক্স ফান্ড, ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম বিনিয়োগ বিশেষজ্ঞ এবং অন্যতম ধনী, তিনি বলেছেন যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করাটা সবচেয়ে সেফ এবং লাভজনক, এটা তার মত। তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ হয়ে গেল। তাহলে আমাদের পুরনো বিষয় বোধহয় আমরা প্রায় শেষ করে এলাম। এবার আমরা আলোচনা করব যে 24 সালে তাহলে আমরা কোন কোন ফান্ডে কি ইনভেস্ট করতে পারি। এখন এটা যে আমি বললে সেটা ফলবে এর কোনো গ্যারান্টি নেই। আমি একটা অ্যানালিসিস করেছি, ট্র্যাক অ্যানালিসিস করেছি, ধরুন গত 5 বছর 10 বছরের একটা ট্র্যাক অ্যানালিসিস করেছি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখে, কিন্তু এই গ্যারান্টি তো দিতে পারবো না যে গত 10 বছরে ও ভালো পারফর্ম করেছে বলে আগামী 5 বছর বা আগামী 10 বছরও ঠিক সেই রকম পারফর্মও করবে। এমন হতে পারে ওই ফান্ডের ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে বা মারা গেছে বা অন্য কোম্পানিতে সে চাকরি নিয়ে চলে গেছে, এবার নতুন ম্যানেজার এলো, সে হয়তো তার মতো পারফর্ম করতে পারছে না, তার মতো অ্যাক্টিভ না, সক্রিয় না, সে বুঝছে না কোনটা ছাড়বো কোনটা ধরবো। যার ফলে এই যে আমরা ট্র্যাক রেকর্ড বলি, এটা যে মিলবে এর কোনো গ্যারান্টি নেই। তার কারণ বিভিন্ন ফ্যাক্টর আছে, যেটা গত 10 বছরে যেটা সফল হয়েছে আগামী 10 বছরে সেটা নাও হতে পারে। তবু আমরা কি করছি, আমরা বেশিরভাগ মানুষ যার উপর ভরসা করছে, যার AUM-এর ভলিউমটা ভালো, তার মানে তার একটা মার্কেট রেপুটেশন আছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যার বেশি, যাকে লোকে ভরসা করছে, আমরা সেই দেখে একটা আইডিয়া করতে পারি যে একটা বড় প্রতিষ্ঠান, তার ইনফ্রাস্ট্রাকচার ভালো, সে ভালো লোককে ভালো মাইনে দিয়ে ম্যানেজার রাখতে পারবে, রিসার্চ টিম রাখতে পারবে। একটা ছোট প্রতিষ্ঠান, তার 10টা 20টা রিসার্চ অ্যানালিস্ট রাখবে কোথার থেকে, সেই পয়সা তার কোথায়? এই জন্যে আমরা ধরে নিচ্ছি এই জাতীয়। সেই হিসেবে আমরা মোটামুটি বলছি HDFC মিউচুয়াল ফান্ড, AMC হিসেবে প্রথম বলছি যে HDFC মিউচুয়াল ফান্ড আপনার প্রেফারেন্সে রাখতে পারেন, ICICI মিউচুয়াল ফান্ড আপনার প্রেফারেন্সে রাখতে পারেন, SBI মিউচুয়াল ফান্ড, নিপন ইন্ডিয়া, পরাগ পারেখ, এ খুব বড় AMC না, এর বিশাল AUM নেই, কিন্তু এ মার্কেট বিশেষজ্ঞ। আর মীরা অ্যাসেট, আর ক্যানারা রোবোকো, মানে ক্যানারা ব্যাংকের একটা মিউচুয়াল ফান্ড, ক্যানারা রোবোকো বলছে। এবার তাড়াতাড়ি অনেকটা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝতে পারছি। এই ফান্ড হাউসগুলোর অন্তত প্রত্যেকের 50টা 100টা করে ফান্ড আছে, তার থেকে আপনাকে চয়েস করে নিতে হবে। এতদিন যা বলেছি তার ভিত্তিতে আপনাকে বিবেচনা করতে হবে। এবার
এর ভিতরে আমার একটু সাজেশন দেবার আছে, যেহেতু আপনারা অনেকেই আমাকে বারবার লিখছেন, বলছেন, আমার মতামত চাইছেন। আমি তো আকাশে উঠছি এখন এত আনন্দে, যে আপনারা আপনাদের যে সঞ্চয় তার 50% রাখুন লার্জ ক্যাপে, অর্থাৎ ব্লু চিপ শেয়ার যারা ইনভেস্ট করছে সেখানে রিস্কটা অনেকটা কম। আপনি যদি 2000 টাকা করেন কি 3000 টাকা মাসে সেভ করেন, সেটাকে আপনি ভাগ করে নিন এইভাবে, 50% ব্লু চিপে, 20% ফ্লেক্সি ক্যাপে, 20% ইন্ডেক্স ফান্ডে, 10% স্মল ক্যাপে। এইটা হচ্ছে আমার সাজেশন। বলবেন মিড ক্যাপ বললেন না কেন? আমি মিড ক্যাপের জায়গায় ফ্লেক্সি ক্যাপ এবং ইন্ডেক্স ফান্ডকে প্রেফারেন্স দিয়েছি। তাহলে 50, 20, 20, 10, 100 হয়ে গেল। এবার আপনার 2000, 3000, 5000 যার যেমন আছে সেটাকে আপনি ভাগ করে নিন, 50% লার্জ ক্যাপে, 20% ফ্লেক্সি ক্যাপে, 20% ইন্ডেক্স ক্যাপে, আর 10% স্মল ক্যাপে। এবার আমি আপনাদের কয়েকটা ফান্ডের নাম বলছি, আপনারা বিবেচনা করে দেখতে পারেন। লার্জ ক্যাপের জন্য আমি বলছি আইসিআইসিআই প্রু ভ্যালু ডিসকভারি ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ, ক্যানারা রোবোকো ব্লু চিপ। এই তিনটে আমি আপনাদের জন্য রাখলাম লার্জ ক্যাপের জন্য। ফ্লেক্সি ক্যাপে আমি আপনাদের দিলাম এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, ক্যানারা রোবোকো ফ্লেক্সি ক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। আমি ডায়াগ্রামে দিয়ে দেব, তাড়াতাড়ি শেষ করি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। স্মল ক্যাপ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, এইচডিএফসি স্মল ক্যাপ, টাটা স্মল ক্যাপ, ক্যানারা রোবোকো স্মল ক্যাপ। এবার আসব যারা ট্যাক্স দেন, প্রতি বছর মার্চ মাস শেষ হবে, ট্যাক্সের চিন্তা মাথায় আসবে। যারা পুরনো রিজিমে আছেন, পুরনো রিজিমে কিছু ইনভেস্টমেন্টের উপর ছাড় পাওয়া যায় 80C এবং আরও কিছু কিছু ক্ষেত্রে। এখন ইনকাম ট্যাক্সে এটা নিয়ে, ইনকাম ট্যাক্স নিয়ে পরে একটা করব। ইনকাম ট্যাক্সের দুটো ভাগ আছে, দুটো পদ্ধতিতে আমি আমার ফাইল করতে পারি, আমি ট্যাক্স দিতে পারি। একটা হচ্ছে ওল্ড রিজিম, আর একটা হচ্ছে নিউ রিজিম। নিউ রিজিমে ট্যাক্সের কাঠামোটা অনেক সরল, কম, কিন্তু সেখানে কোনো ডিডাকশান বিশেষ পাবেন না। আর ওল্ড রিজিমে 80C এবং অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু ছাড় আছে, কিন্তু এখানে রেটটা আবার একটু হাই। সেটা নিয়ে এখন এত বিস্তারিত আলোচনা করার দরকার নেই। যারা এই ট্যাক্স ছাড় চান, যাদের ইনভেস্টমেন্ট 1.5 লাখ টাকা পর্যন্ত 80Cতে ছাড় পাওয়া যায়, যে আপনার এমন একটা জায়গায় গেছে 1.5 লাখ টাকা দিলে আর ট্যাক্স দিতে হবে না, কি 50,000 টাকা ইনভেস্ট করলে আর ট্যাক্স দিতে হবে না, তাহলে আপনি ট্যাক্স দেবেন কেন? আপনি ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার টাকা থাকে। সেই ইনভেস্টমেন্ট করতে হলে সবচেয়ে ভালো হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, ELSS। এরাও শেয়ারে ইনভেস্ট করে, কিন্তু এই স্কিমগুলোতে আপনি এই বেনিফিটটা পাবেন। আপনি এমনি মিউচুয়াল ফান্ডে ওই মাল্টি ক্যাপ, ইন্ডেক্স, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি এসবে কোনো ট্যাক্সের ছাড় পাবেন না। শুধু ELSS বলে, যেটা ইকুইটি বলে, যে ইকুইটি সেভিংস ছাড় পাওয়া যাবে বলে, ওরা কিছু স্কিম, প্রত্যেক কোম্পানি একটা করে ফান্ড আছে তাদের, সেই ফান্ডে আপনি ইনভেস্ট করলে এই ছাড়টা পাবেন। সেই জন্যে এক্ষেত্রে আমি বলবো SBI ELSS করতে পারেন।
এইচডিএফসি ইএলএসএস করতে পারেন। আর ট্যাক্সের কথা যখন উঠলই, না তার আগে আর সেক্টর ওয়াইজ করা যায়, শেয়ার ওয়াইজ যেমন করলেন, আমি শুধু আইটি সেক্টর যে যারা ইনভেস্ট করছে এমন ফান্ড আমি সেখানে ইনভেস্ট করব। যারা কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে আমি সেই রকম ফান্ডে ইনভেস্ট করব। আপনি যদি মনে করেন, আপনি বিবেচনা করে দেখেন এর সম্ভাবনা আছে, এরকম একটা সেক্টরের কথা আমি বলতে পারি। সেই সেক্টরটা আগামী দিন হয়তো সম্ভাবনা আছে আরও বাড়ার, সেটা হচ্ছে টাটা ডিজিটাল। এরা শুধু ডিজিটালে, যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এসপিসিএল, এই জাতীয় মানে যারা কম্পিউটার আইটি সেক্টরের যেসব কোম্পানি, তাতেই শুধুমাত্র ইনভেস্ট করছে। এই একটা সেক্টর ওয়াইজ ফান্ডের নাম আপনাদের জানালাম। আর ইন্ডেক্স ফান্ড যেহেতু বলেছি, তারও দু একটা নাম বলে দেওয়া দরকার। আইসিআইসিআই প্রু, নিফটি 50 ইন্ডেক্স, এইচডিএফসি প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স, এই মোটামুটি হয়ে গেল। আর একটা কথা এতদিন কোনোদিনই বলা হয়নি, সেটা হচ্ছে এই ইনভেস্টমেন্টের রিটার্ন কিন্তু ট্যাক্স ফ্রি না। ইএলএসএসে আপনি ট্যাক্সের ডিডাকশান পাচ্ছেন, কিন্তু আপনি রিটার্ন যখন পাবেন তখন কিন্তু আপনাকে ক্যাপিটাল গেইন হিসেবে আপনার ইনকামটা ধরা হবে। শর্ট টার্ম পিরিয়ডে যদি আপনি যা গেইন করবেন, 1 বছরের ভিতর যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড নিলেন, বিক্রি করে দিলেন এবং আপনাকে গেইন হলো, যা ইনভেস্ট করেছেন তার থেকে বেশি পেলেন, তাহলে সেটা ট্যাক্সেবল হবে কিন্তু ক্যাপিটাল গেইন হিসেবে 15% ট্যাক্স। আর 1 বছরের পরে লং টার্মে যদি হয়, 1 বছরের বেশি, তারপরে যদি আপনি কোনো ফান্ড রিডিম করেন, ভাঙিয়ে ফেলেন, উইথড্র করেন, তাহলে তার থেকে যে গেইন হবে, আপনি যত টাকা ইনভেস্ট করেছেন আর যত টাকা পেলেন তার ভিতর যে ডিফারেন্সটা হায়ার দিকে, সেটা 1 লক্ষ টাকা পর্যন্ত এক্সেম্পটেড। 1 লক্ষ টাকার বেশি গেইন হলে আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে। এই কথাটা এর আগে আমার বলা হয়নি, যে এটা কিন্তু মিউচুয়াল ফান্ড কোনো ট্যাক্স ফ্রি স্কিম না। এখানে আপনার অন্যান্য ইনকাম, চাকরির পেনশন, সব কিছুতে যেমন ব্যবসায় আয়ের উপর ট্যাক্স দিতে হয়, এখানেও আয় হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এবং দুভাবে। এই ট্যাক্সকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। 1 বছরের ভিতর হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, 1 বছরের পরে হলে লং টার্ম ক্যাপিটাল গেইন। 1 বছরের পরে হলে 1 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন লাভের উপর। 1 লাখ টাকা পর্যন্ত লাভের উপর কোনো ট্যাক্স দিতে হবে না, বাকি টাকার উপর 10% হারে ট্যাক্স। আশা করি মোটামুটি আজকে অনেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনারা আমার সাথে থাকবেন, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সাথে থাকুন। আর আপনারা কমেন্টস, লাইক, শেয়ারে ভরিয়ে দিন, যাতে আমি একটু ইন্সপায়ার্ড হই, আর কিছু চাই না। আপনারা কমেন্ট করছেন, কেউ বলছেন দারুণ, কেউ বলছেন ভালো লাগলো, এটাই আমার প্রাপ্তি, আমার আর কিছু চাই না। জাস্ট তো টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, রিজার্ভেশন হলেই চলে যাব। অতএব আর কিছু প্রাপ্তির কিছু নেই, প্রাপ্তি শুধু আপনাদের ভালোবাসা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।